আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি সঙ্গীতা খান। শুরুতেই জানাবো বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজশাহীতে করোনায় আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু, 21 চিকিৎসক সহ 42 জন কোয়ারেন্টিনে। বিভিন্ন জেলায় আরও অর্ধশতাধিক রোগী শনাক্ত। করোনা শনাক্তে গণস্বাস্থ্যের উদ্ভাবিত টেস্টিং কিট গ্রহণ করেনি ঔষধ প্রশাসন অধিদপ্তর, তৃতীয় পক্ষের কাছে পাঠানোর পরামর্শ। করোনায় বিশ্বের মৃতের সংখ্যা 2,03,000 ছাড়িয়েছে, আক্রান্ত 29,23,000-এরও বেশি। আরও 4 জন সহ যুক্তরাষ্ট্রে 199 বাংলাদেশের মৃত্যু। জরুরি গুরুত্বপূর্ণ 18টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজে যোগ দিয়েছেন। সীমিত আকারে চালু হয়েছে বেশ কিছু পোশাক কারখানাও। দেখছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় আজও নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। হাসপাতালে ঠাঁই না হয় অনেকেই কোয়ারেন্টিন সহ যথাসম্ভব চিকিৎসা নিচ্ছেন ঘরেই। রাজশাহীতে এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি বাঘা উপজেলার গাঁওপাড়া গ্রামের বাসিন্দা ও পেশায় একজন ফেরিওয়ালা। সকাল 8:45-টার দিকে রাজশাহী সংক্রমণ ব্যাধি হাসপাতালে তার মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস জানান, গত 17 এপ্রিল জ্বর ও অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন তিনি। এদিকে এ ঘটনার পর হাসপাতালের 21 চিকিৎসক ও 12 নার্স সহ 42 জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। বগুড়ায় করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন আরও 2 জন। এ নিয়ে বগুড়ায় করোনা ভাইরাসে শনাক্তের সংখ্যা 17 জন। অন্যদিকে দিনাজপুর সদরের পশ্চিম শিবপুর গ্রামে এক যুবকের করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 14 জনে। চট্টগ্রামে আরও 2 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় 46 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। খাগড়াছড়িতে এ পর্যন্ত 2023 জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন, আর হোম কোয়ারেন্টিনে আছেন 715 জন। শরীয়তপুরে নতুন করে আরও 7 জন করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে নড়িয়া উপজেলার 4 জন, ভেদরগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো 2 জন এবং জাজিরা উপজেলার 1 জন। আক্রান্তদের 4 জন নারী এবং 3 জন পুরুষ। এ নিয়ে জেলায় মোট 20 জনের করোনা শনাক্ত হলো। গাজীপুরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 1 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 324 জন। যশোরে নতুন করে আরও 14 জন করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 29 জনে। এদিকে সাতক্ষীরায় বিদেশ ফেরত মোট 3,545 জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া আইসোলেশনে রয়েছেন 3 জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন আরও 7 জন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিছুক্ষণ আগে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানিয়েছেন আমাদের সহকর্মী শাহেদা পিয়া, আবু বকর সিদ্দিক, সোনিয়া হাবিব লাবণী এবং অমিত রায়। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 189 জনের দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে 2 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং এই 2 জনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা। তাদের একজনের বাসা শান্তিবাগ এলাকায় এবং অপরজন হালিশহর এলাকার নয়াবাজার এলাকার বাসিন্দা এবং তারা 2 জনই পুরুষ। একটি বিষয় জানিয়ে রাখি যে গত 26শে মার্চ থেকে শুধুমাত্র চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআরডিতে কিন্তু করোনা পরীক্ষা করা হতো, কিন্তু গতকাল শনিবার থেকে চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে কিন্তু করোনা পরীক্ষা শুরু হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রমজান আসলে কিন্তু আমরা দেখি প্রতি বছরই ব্যবসায়ীদের মধ্যে একটি প্রবণতা থাকে যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি। তো সেই বিষয়টিকে লক্ষ্য রেখে আজ থেকে কিন্তু চট্টগ্রামের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বাজার তদারকিতে নেমেছেন। আজ নতুন করে জয়পুরহাটে 2 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে একজন নারী, একজন পুরুষ। এই 2 জন, একজন এই নারী গাজীপুরের গার্মেন্টস শ্রমিক ছিল, আর আরেকজন ঢাকা থেকে এসেছে। তার বাড়ি হচ্ছে আক্কিলপুরের বিষ্ণুপুর গ্রামে। দিন দিন করোনা রোগীর সংখ্যা মুন্সিগঞ্জে বৃদ্ধি পাওয়ার পরে গত 4 দিন যাবৎ এই রিপোর্ট পেন্ডিং থাকায় এলাকাবাসীর মধ্যে শঙ্কা এবং ক্ষোভ দেখা দিয়েছে। মুন্সিগঞ্জ জেলার যে তথ্য আইডিসিআর এর কাছে আছে, সেখানে 63 জন দেখালেও কিন্তু জেলা স্বাস্থ্য বিভাগ বলছে এখানে 58 জন তাদের তালিকা
তালিকায় আছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরতদের মধ্যে প্রতিদিনই কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে চলেছে কিন্তু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। অর্থাৎ সর্বশেষ যে 5 জন করোনা আক্রান্ত হয়েছে, এই 5 জনের মধ্যে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজের 3 জন স্টাফ এবং এসকে হাসপাতালের 2 জন স্টাফ রয়েছে। সব মিলিয়ে ময়মনসিংহ জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 91 জনে। এই 91 জনের মধ্যে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ সহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের 18 জন চিকিৎসক এবং 41 জন স্বাস্থ্য সহকারী স্টাফ সহ নার্স রয়েছে। এদিকে পুরনো ঢাকার স্বামীবাগের ইস্কন মন্দিরের পুরোহিত সহ 36 জন করোনায় আক্রান্ত হয়। মন্দিরটি লকডাউন করেছে পুলিশ। শনিবার মন্দিরটি লকডাউন করে লোকজনকে সতর্ক করা হয়েছে। দেশে যখন নতুন এই ভাইরাসের রোগী পাওয়া গেছে তখন থেকেই এই মন্দিরে বাইরে থেকে যাতায়াত বন্ধ করা হয়েছে। কেউ বাইরে থেকে ঢুকতো না। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার শাহ ইফতেখারুল ইসলাম জানান, মন্দিরে অবস্থান করা 36 জনের মধ্যে কয়েকজনের সর্দি কাশি হলে সবাইকে পরীক্ষা করে মন্দির কর্তৃপক্ষ। প্রথম পরীক্ষায় সবারই করোনা পজিটিভ এসেছে। সোমবার দ্বিতীয়বার পরীক্ষা করানো হবে তাদের। এছাড়া মন্দিরে পুলিশ পাহারা বসানো হয়েছে। গণস্বাস্থ্য উৎপাদিত করোনা শনাক্তকরণ কিট যাচাই করতে আইসিডিডিআরবির সঙ্গে যোগাযোগের পরামর্শ ওষুধ প্রশাসন অধিদপ্তরের। উৎপাদিত কিটের বিষয়ে আলোচনার জন্য গণস্বাস্থ্যের একটি টিম দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তরে যায়। এ সময় তারা তাদের কিটের বিভিন্ন বিষয় অবহিত করেন। পরে কিটের কার্যকারিতা পরীক্ষা নিরীক্ষার জন্য গ্রহণযোগ্য প্রতিষ্ঠান আইসিডিডিআরবিতে যোগাযোগ করতে বলা হয়েছে। গণস্বাস্থ্যের ডাক্তার মহিবুল্লাহ খন্দকার জানান, দেশে কিট উৎপাদনের ক্ষেত্রে কোনো নীতিমালা নেই। তাদেরকে যেসব নিয়মের কথা বলা হয়েছে সেটি পালন করতে অনেক সময় প্রয়োজন। বিষয়টি তারা ওষুধ প্রশাসনকে অবহিত করেছেন। আমাদের এই যে কিটটা আছে তার এক্সটার্নাল ভ্যালিডেশন করার জন্য ওনারা আমাদেরকে বলেছেন। আমরা ওনাদেরকে বলেছি যে এই বিষয়ে বাংলাদেশ সরকারের, বাংলাদেশ গভর্নমেন্টের ইনভিট্রো ডায়াগনস্টিক কিটের কোনো প্রকার নীতিমালা নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন কোনো পাবলিক হেলথ ইমার্জেন্সি হয় তখন সে নীতিমালা কী হবে সেটা বাংলাদেশের নাই। এই যে এক্সটার্নাল ভ্যালিডেশন, এটার সাথে যদি কোনো অর্থনৈতিক বিষয় জড়িত থাকে তাহলে এটা এই কিটের দামের উপর বাড়তি একটা অর্থনৈতিক বোঝা সৃষ্টি হবে। যারা এই এক্সটার্নাল ভ্যালিডেশন করেন তাদেরকে আমরা কিটটা বিনামূল্যে ওনাদেরকে দিব, ওনারা যেন এই সার্বিক পরীক্ষাটা যেন বিনামূল্যে করে থাকেন। নগরবাসীর আইন অমান্য করে ঘর ছেড়ে বাইরে বের হওয়ার প্রবণতা আরও বেড়েছে। এমন পরিস্থিতির নিয়ন্ত্রণে অপ্রয়োজনে বাইরে বের হওয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব না মানলে দেয়া হচ্ছে শাস্তিও। তারপরও হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। রাজধানী মিরপুরের টোলারবাগ এলাকা। সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করতে প্রধান সড়কে স্থানান্তর করা হয়েছে কাঁচা বাজারগুলো, কিন্তু তারপরও কেনাকাটায় নেই শারীরিক দূরত্ব। সেনা সদস্যদের উপস্থিতিতে দূরত্ব বজায় রেখে বসানো হয় দোকানগুলো। জনগণকে সচেতন করতে চলে নানা ধরনের কার্যক্রম। আসলে ফের এরকমই ফের ভয় করে ফিরে এখন যারা মানতেছে না তারা নিজেদের প্রতি নিজেরা সচেতন না। যারা আমাদের মাস পিপল আছেন ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে ওনাদের ভিতর থেকে এই আর্টস তৈরি হয় যে আমি নিজের থেকেই যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করি। বাজারে গেলে বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে গেলে যাতে একদম আমি মিনিমাম সময়ে আমার কাজটা শেষ করে আমি বাসায় চলে যেতে পারি, এই ব্যাপারগুলোই প্রতিনিয়ত আমরা বোঝানোর চেষ্টা করছি। সো আমার মনে হয় অনেকটাই আমরা সফলকাম হচ্ছি। আগের চেয়ে রাজধানীতে ঢোকার বিভিন্ন পয়েন্টে বেড়েছে ব্যক্তিগত গাড়ির ভিড়। এতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পুলিশি জেরার মুখে দিচ্ছেন অনেকে নানা অজুহাত। আমার এক আত্মীয় মারা গেছে, ওনার নামাই দিয়েছি, নামাই দিয়ে চলার পথে খালি গাড়ি নিয়ে চলে আসছি। আমি কত জায়গা কত যাত্রীর মাত্র আমার সারা দিচ্ছে আমি আনিনি। আমরা অনেক না শাকসবজি না, আমরা অনেক ইয়ের বাজার করবো তো যে আজকে অনেক বেশি ভেহিকল প্রেশার। তো আসলে জনগণকে সচেতন হতে হবে। জনগণকে সচেতন না হলে এই মহামারী বা দুর্যোগ যেটাই বলি আমরা মোকাবেলা করা সম্ভব হবে না। এক একজনের এক এক রকম অদ্ভুত সব অজুহাত। অপ্রয়োজনীয় বের যারা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদেরকে এন্ট্রি দিচ্ছি না, ঢাকাতে বা ঢাকার বাইরে থেকে এন্ট্রি দিচ্ছি না। আমরা ট্রাফিক আইনের আমরা মামলা দিচ্ছি তাদেরকে। জনগণ সচেতন না হলে করোনা ভাইরাসের বিস্তার রোধ সম্ভব হবে না বলে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যরা।
অদৃশ্য এই ভাইরাসটি প্রতিরোধে বাসায় থাকার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিতের নির্দেশনা দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় বিভিন্ন জায়গায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা। কিন্তু এত সচেতনতার মধ্যেও করোনা সংক্রমণের ঝুঁকি প্রতিনিয়ত বেড়েই চলছে। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে আরও 4 বাংলাদেশি সহ বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। আক্রান্ত 29,23,000-এরও বেশি। এদিকে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিরা আবারও সংক্রমিত হবার ঝুঁকি মুক্ত নয় বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা মহামারীতে মৃত্যুর সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গেল কয়েক ঘন্টায় আরও 9 জন মারা গেছেন। শনিবার 24 ঘন্টায় মারা যান 2065 জন। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতে করোনায় মৃত্যুর সংখ্যাও 200 কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এতে সেখানে মৃতের সংখ্যা বেড়েছে 54,256 জনে। আক্রান্ত 9,60,000-এর ওপরে। করোনা প্রতিষেধক উদ্ভাবনে বেসরকারি ফার্মেসিগুলোকে গবেষণা অনুমোদন দেওয়ার ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। এদিন মৃতের সংখ্যা বেড়ে ইটালিতে 26,384, স্পেনে 22,902, ফ্রান্সে 22,614 এবং যুক্তরাজ্যে 20,319 জন হয়েছে। এদিকে মক্কা ও আশেপাশের লকডাউন এলাকা ছাড়া সৌদি আরবের অন্যান্য এলাকায় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। দেশটিতে অন্তত 136 জন করোনায় মারা গেছেন। আক্রান্ত 16,000-এরও বেশি। সুস্থ হওয়া করোনা রোগীকে ঝুঁকিমুক্ত উল্লেখ করে সরকারি সনদপত্র দেওয়ার প্রবণতায় আপত্তি তুলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে ভাইরাস বিস্তার বাড়বে বলে সতর্ক করা হয়েছে। সংস্থাটির দাবি, সুস্থ হওয়া ব্যক্তি আবারও করোনায় আক্রান্ত হননি এমন কোনো নজির নেই। যুক্তরাজ্যে করোনা আক্রান্ত বাংলাদেশিদের মধ্যে কেউ কেউ ফিরেছেন মৃত্যুর দুয়ার থেকে। করোনা জয় দুঃসহ সেই অভিজ্ঞতা জানিয়েছেন লন্ডন থেকে শাহিন আব্দুর। প্রথমে আমার যে শ্বাসকষ্ট এবং শরীরে ব্যথা শুরু হয়, তো তারপরে 2-1 দিন পর থেকে হালকা গলা ব্যথা, কিন্তু গলাটা কেমন জানি ঘায়ের মতো হয়ে গিয়েছিল। আমার অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল না যে আমি বাঁচবো। 8 দিন ছিলাম হসপিটালে, ওখানে আমি অক্সিজেন সাপোর্টে ছিলাম। আমি আসলে টোটালি কোনো ধরনের খাবার দাবার খেতে পারছিলাম না প্রায় 12-13 দিন ধরে। তো খুবই উইক হয়ে পড়ি। আমি বেড থেকে উঠার মতো ওই এনার্জিটা আমার ছিল না। আমার এতটুকু ছোট বাচ্চাটা পর্যন্ত যে বুঝলো যে সে আমার কাছে আসতে পারবে না, সে আমাকে দূর থেকে, ডোরের বাইরে থেকে সে আমার সাথে কথা বলতো। তারপরে ভিডিও কলে ওর সাথে আমি কথা বলতাম। যখন আমি জানতে পারি যে আমি করোনায় আক্রান্ত হলাম, তখন আমার ভিতরে একটা ভয় কাজ করছিল যে আমার হাজবেন্ড এবং বাচ্চার, যেহেতু আমার হয়েছে, তাদেরও তো হতে পারে। তখন ডাক্তারকে আমি জিজ্ঞাসা করলাম, আমরা একসাথে ছিলাম, একই বেডে ঘুমিয়েছি। তো বললো যে সবার যে করোনাতে খুব খারাপ অবস্থা হয়ে যায়, ব্যাপারটা আসলে তা না। যেহেতু এটা ছোঁয়াচে একটা ভাইরাস, একসাথে ছিলাম, এটা তাদেরও হওয়ার কথা। তো দেখা যায় 80% লোকের আসলে নর্মাল জ্বর সর্দি কাশির মতো হয়ে চলে যায়। ও ধরনের কিছু হয়নি, কিন্তু তাদের নর্মাল জ্বর সর্দি কাশির মতো হলো। প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে আরও 4 বাংলাদেশি মারা গেছেন। এরই দেশটিতে অন্তত 199 জন বাংলাদেশের মৃত্যু হয়েছে। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন মনিজা রহমান। করোনা মহামারীর কারণে চলতি রোজার মাসে নিউ ইয়র্ক সিটির 5 লাখ মুসলমানকে মাস জুড়ে বিনামূল্যে হালাল খাবার দিচ্ছে সিটি কর্তৃপক্ষ। রোজার প্রথম দিন থেকেই চাহিদা মোতাবেক সবার ঘরে ঘরে এই খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এদিকে নিউ ইয়র্ক স্টেটে একদিনে সর্বোচ্চ প্রায় 47,000 মানুষকে করোনা পরীক্ষা করা হয়েছে গত 24 ঘন্টায়। এর মধ্যে পজিটিভ চিহ্নিত হয়েছেন প্রায় 10,500 মানুষ। স্টেট গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, এই করোনা পরীক্ষাকে আরও ব্যাপক ভিত্তিক করা হবে, সেই সঙ্গে চলবে অ্যান্টিবডি টেস্টও। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্ভট ও হাস্যকর কথাবার্তার কারণে আমেরিকার শীর্ষ ভাইরাস বিশেষজ্ঞ অ্যান্থনি ফসি গত কয়েকদিন ধরেই করোনা ভাইরাস সংক্রান্ত সংবাদ সম্মেলনে অনুপস্থিত রয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে। এদিকে নিউ ইয়র্কে আজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 4 জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে আছেন সংস্কৃতি কর্মী বাবলি নেওয়াজ। এ নিয়ে নিউ ইয়র্কে মোট 183 জন বাংলাদেশি করোনায় মৃত্যুবরণ করলেন। পুরো আমেরিকায় সংখ্যা 199 জন।
করোনার কারণে সৌদি আরবেও এবার ভিন্নভাবে পালিত হচ্ছে পবিত্র মাহে রমজান। কঠোর লকডাউনের কারণে মসজিদ, রাস্তা ও শপিং মল কোথাওই নেই অন্যান্য বারের মতো লোক সমাগম। জেদ্দা থেকে পরিস্থিতি জানিয়েছেন মঈনুদ্দিন শামীম। সমস্ত মুসলিম বিশ্বে শুরু হলো রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমজান। ইসলামের সর্বোচ্চ পবিত্র ভূমি মক্কা মদিনা অধ্যুষিত সৌদি আরবে ভিন্নভাবে পালিত হচ্ছে এবারের এই উপাসনা। প্রতি বছর এ সময়ে সুপারমার্কেটগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর উপর 20 থেকে 50% মূল্য হ্রাস চলতো মসজিদে মসজিদে ইফতারের আয়োজন, দৈনন্দিন প্রার্থনার সাথে চলতো তারাবি। সারা রাত মার্কেটগুলোতে ছিল ক্রেতা বিক্রেতার সমারোহ। প্রায় প্রত্যেকেই অন্তত একবারের জন্য হলেও পুণ্য হাসিলের উদ্দেশ্যে মক্কা মদিনায় যেত। কিন্তু মহামারী করোনার প্রাদুর্ভাবে আজ এসব কিছুই হচ্ছে না। সর্বত্রই পুলিশের টহল, খা প্রাঙ্গণ। সকলে এখন পরিত্রাণের জন্য আকাশের দিকেই তাকিয়ে আছে, কখন ফিরে আসবে পূর্বের সেই প্রাণচঞ্চলতা। এদিকে অদৃশ্য করোনার দাপট কেবল বেড়েই চলেছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 16,299, সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 2,215, মৃত্যুবরণ করেছেন 136। ত্রাণ নিয়ে গুটি কয়েক জনপ্রতিনিধির অনিয়ম সরকারের চেষ্টায় নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, জনপ্রতিনিধি দ্বারা কেউ অন্যায়ভাবে অপদস্থ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সকাল থেকে জরুরি গুরুত্বপূর্ণ 18টি মন্ত্রণালয় ও বিভাগে মন্ত্রী, সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন। তবে সচিবালয়ের সংশ্লিষ্ট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। প্রবেশ মুখে আগের মতো তল্লাশি অব্যাহত রয়েছে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের ব্রিফিংয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জরুরি ও জনগুরুত্বপূর্ণ কাজের স্বার্থে জনপ্রশাসনের কার্যক্রম সীমিত আকারে চালু করা হয়েছে। কারো দ্বারা কেউ যদি অন্যায়ভাবে অপদস্থ হয়, ক্ষতিগ্রস্ত হয়, তো সেটাকে তো কোনোভাবেই সমর্থন করা যায় না। এবং এই জনপ্রতিনিধিদের আবার দায়িত্বটা একটু বেশি। তারা যখন করবে এটাকে কিন্তু আমরা বেশি গুরুত্ব দেব। এই জন্য দেব কারণ তাকে তো মানুষকে রক্ষা করার জন্য নির্বাচন করা হয়েছে। আমাকে মন্ত্রী বানানো হয়েছে যে মানুষের জন্য কাজ করার জন্য। তো এখন স্বাভাবিকভাবে আমার দায়িত্বটা আরেকটু বেশি স্পষ্ট, বেশি সেন্সিটিভ, এবং মেম্বার চেয়ারম্যানের দায়িত্বটাও ওইভাবে গুরুত্বপূর্ণ ইন কন্টেক্সট অফ দ্য লোকালিটি। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনায় সৃষ্ট সংকটের মধ্যেও বিএনপি পুরনো নালিশের রাজনীতি শুরু করেছে। দুপুরে সরকারি বাসভবনে কথা বলেন তিনি। বিএনপি শুরুতে ছিল শীতনিদ্রায়, হঠাৎ জেগে আবিষ্কার করলো সরকার একলা চলো নীতিতে আছে। আমি মির্জা ফখরুল সাহেবকে বলতে চাই, আপনারা এ পর্যন্ত কি করেছেন সংকটে পতিত মানুষের জন্য? করোনার বিরুদ্ধে কি করেছেন আপনারা? সরকার সকলকে নিয়ে কাজ করছে। সরকার ইতিমধ্যে সুসমন্বয় গড়ে তুলেছে কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে। সকল সরকারি সংস্থা, পেশাজীবী, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই সংকট মোকাবিলায় সফল হব ইনশাল্লাহ। এদিকে সীমিত আকারে চট্টগ্রাম, গাজীপুর, আশুলিয়া ও সাভারে চালু হয়েছে বেশ কয়েকটি পোশাক কারখানা। লকডাউনের মধ্যেই শ্রমিকরা কাজে ফেরায় স্থানীয়দের অনেকেই আতঙ্কে রয়েছেন। সকালে খুলে দেওয়া হয়েছে শিল্পাঞ্চল, সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক তৈরির কারখানা। দূরত্ব মেনে এসব কারখানায় শ্রমিকরা কাজ করবে নিশ্চিত করেছে মালিকপক্ষ। শ্রমিকদের করোনা পরীক্ষা সহ অস্থায়ী আবাসিক ব্যবস্থার পরামর্শ দিয়েছেন শ্রমিক নেতারা। অন্যদিকে ডিইপিজেডের 2টি জোনেরও কিছু কারখানায় কাজ চলছে। চট্টগ্রামের 3টি ইপিজেডের 110টি কারখানা সীমিত আকারে খোলা হয়েছে। চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেড এবং আনোয়ার কোরিয়ান ইপিজেডের এই কারখানাগুলোতে কাজ চলছে। চালু হয়েছে বিজিএমই এর আওতাধীন বেশ কিছু কারখানাও। কর্তৃপক্ষের দাবি, তারা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে কারখানা চালাবেন। তবে চলমান লকডাউনের মধ্যে কারখানা চালু হয় শঙ্কিত ওই এলাকার বাসিন্দারা। এদিকে কারখানা খোলার নির্দেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাজীপুরে কর্মস্থলে ফিরছেন পোশাক শ্রমিকরা। গণপরিবহন বন্ধ থাকায় নানা ঝক্কি পেরিয়ে কর্মস্থলে আসছেন তারা। আশুলিয়া শিল্পাঞ্চলে করোনার ঝুঁকি মাথায় নিয়ে কারখানায় কাজে নেমেছেন পোশাক শ্রমিকরা। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধি শেফালি মিতু। আমি এখন দাঁড়িয়ে আছি শিল্পাঞ্চল আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায়।
আজকে এই আশুলিয়া শিল্পাঞ্চলে কিন্তু বেশ কিছু কারখানা খুলে দেওয়া হয়েছে। এখানে যে ইপিজেটের 2টি জোন আছে সেই জোনেরও বেশ কিছু কারখানা খুলে দিয়েছে বলে কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন এখানকার যিনি জিএম আছেন আব্দুস সোবাহান। সকাল থেকে এসব কারখানায় কিন্তু শ্রমিকরা কাজ করেছেন, কাজে যোগ দিয়েছেন। একটি ফ্যাক্টরি মালিক আমাকে জানিয়েছেন যে শ্রমিকদের সুরক্ষার জন্য তারা কিন্তু সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। যেমন আগে যেভাবে গাদাগাদি করে শ্রমিকরা ফ্যাক্টরিতে প্রবেশ করত সেটি এড়াতে কিন্তু কাজের সময়কেও ভাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সকালে কিছু শ্রমিক কাজ করবে, বিকালে কিছু শ্রমিক কাজ করবে এবং শ্রমিকরা যখন কারখানায় প্রবেশ করছে সেখানেও কিন্তু তারা জীবাণু মুক্ত করার জন্য শ্রমিকদের নানা পদক্ষেপ গ্রহণ করেছেন এবং ভেতরে প্রবেশ করার পরে যেখানে কাজ করবে সেই জায়গাটিকেও যেন শারীরিক দূরত্ব নিশ্চিত হয় সেটি কিন্তু ঢেলে সাজিয়েছেন বলে তারা জানিয়েছেন। এই কারখানাটির মতো আসলে অন্যান্য কারখানাতেও এই ধরনের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটি আসলে জানা যাবে যে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন তারা যখন ফিরবেন। ফলমূল শাকসবজিকে করোনা সহ যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত করতে গ্রিন স্যানিটাইজার তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন সায়েন্সের গবেষকরা। ডিমের খোসা, শামুক আর ঝিনুকের গুঁড়ো দিয়ে তৈরি হয়েছে এই স্যানিটাইজার। 1 লিটার পানিতে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ স্যানিটাইজার দিয়ে শাকসবজি থেকে দূর করা যাবে করোনা, ইবোলা সহ যে কোনো ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়া। মুখে মাস্ক, হাতে গ্লোভস আর বারবার সাবান পানি দিয়ে হাত ধুয়ে না হয় করোনা প্রতিরোধের চেষ্টা করলেন, কিন্তু বাজার থেকে কিনে আনা ফলমূল শাকসবজিতে যদি করোনা কিংবা অন্য কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থাকে তাহলে মুক্ত করবেন কিভাবে? এ নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন অনেকেই। আর তাই করোনার এই দুর্যোগে সহজেই শাকসবজি ফলমূল জীবাণুমুক্ত করতে এগিয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র। তারা তৈরি করেছেন স্যানিটাইজার। এতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়েছে ডিমের খোসা, ঝিনুক আর শামুকের গুঁড়া। এগুলো 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাইরোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা পাউডার পানিতে দিলে ক্ষারযুক্ত দ্রবণ তৈরি করে, যা ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে। বিভিন্ন রিসার্চে দেখা যাচ্ছে যে করোনা ভাইরাস আক্রান্ত রোগী যদি কোথাও টাচ করে সেই জায়গাটাও ডিসইনফেক্ট করতে হবে। এখন ডিসইনফেক্টেন্ট হ্যান্ড স্যানিটাইজার বাংলাদেশে পাওয়া যাচ্ছে, কিন্তু ওগুলো তো ফুডে দেওয়া যাচ্ছে না। কিন্তু ফুডের জন্য লাগবে হচ্ছে একটা সেফ, মানে নন টক্সিক না এই ধরনের। তো আমাদের এটা হচ্ছে সেই ধরনের একটা জিনিস যেটা নন ক্লোরিন, নন টক্সিক, নন হ্যাজার্ডাস এবং এনভায়রনমেন্টালি সেফ। কারণ এটা আমরা এনভায়রনমেন্ট থেকেই নেওয়া। যেমন ধরেন ডিমের খোসা, তারপরে শামুকের খোসা, তারপরে ঝিনুকের খোসা, এগুলাকে পাইরোলাইসিস করে এটা বানানো হয়েছে। সুতরাং এগুলো যদি আপনি ইউজ করেন এবং ফেলেও দেন তাহলে আমাদের এনভায়রনমেন্টের কোনো পলিউশন হবে না। ওই জন্যই আমরা চাচ্ছি যে এটা এই সময়গুলোতে মানুষের কাছে যাক। বিজ্ঞানী ডক্টর লতিফুল বারী জানান, তাদের তৈরি গ্রিন স্যানিটাইজার ব্যবহারে মাত্র 40 সেকেন্ডেই শাকসবজি ফলমূল জীবাণুমুক্ত হবে। এতে স্বাদ বা গন্ধের কোনো পরিবর্তন হবে না। প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় এর নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। ব্যবহারবিধি ভেরি সিম্পল, মানে আপনার 4 চামচের 1/4, 1 ভাগের 4 ভাগের অংশ অল্প একটু আপনি পানির মধ্যে দিবেন, 1 লিটার পানির মধ্যে দিবেন। দিলে পরে পুরো পানিটাই স্যানিটাইজ হয়ে গেল। এখন ওই পানি দিয়ে আপনি শাকসবজি পরিষ্কার করতে পারতেছেন। তাহলে এটা ভালো নয়, এটা খুবই কম দাম এবং ইজিলি আমাদের দেশে পাওয়া যেতে পারে। কারণ আমাদের পোলট্রি ইন্ডাস্ট্রি আছে, আমাদের সি ফুড ইন্ডাস্ট্রি আছে, এগুলো ওয়েস্ট। তাহলে ওই ওয়েস্টগুলো আমরা রিসাইক্লিং করতে পারি। এখন যদি সমাজের বিত্তবান কোনো ব্যক্তি কিংবা আগায় আসে কেউ, তাহলে আমরা তাকে টেকনোলজি দিয়ে বলবো যে এটা তোমরা বানিয়ে বিক্রি করো। কারণ আমাদের তো কাজ হচ্ছে রিসার্চ করা। করোনা মহামারী থেকে বাঁচতে বাজার থেকে কেনা শাকসবজি ফলমূল জীবাণুমুক্ত করতে অনেকেই পানিতে ভিমবার সাবান ব্যবহার করছেন, যা শরীরের জন্য ক্ষতিকর। এতে এমনকি ক্যান্সারও হতে পারে বলে জানান ডক্টর লতিফুল বারী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন। সরকারের খাদ্য বিভাগের বস্তা সরবরাহের জন্য প্রায় 1 মাস পর খুলনাঞ্চলের 8টি জুট মিল আংশিকভাবে চালু হয়েছে। খুলনার পাটকলগুলোতে ভোর 6টা থেকেই উৎপাদন কর্মকাণ্ড শুরু করেন শ্রমিকরা। বিজেএমসির খুলনা আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ বনিজউদ্দিন মিয়া জানান, খাদ্য বিভাগ ও বিএডিসির জরুরি বস্তা সরবরাহের জন্য খুলনার কার্পেটিং জুট মিল ছাড়া অন্য সবকটি মিল আংশিকভাবে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজেএমসি। করোনা ভাইরাস প্রতিরোধে গত 26 মার্চ থেকে মিল বন্ধ থাকার পর আজ আবার চালু হলো। তবে মিলগুলোতে সতর্কভাবে দূরত্ব বজায় রেখে কাজ করছেন শ্রমিকরা, জানান মিলের প্রকল্প প্রধানরা।
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটকে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে। এরই মধ্যে বার্ন ইউনিটের 200 রোগী শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। বার্ন ইউনিটের দায়িত্বে থাকা কর্মীরা জানিয়েছেন, সকালে বেশ কিছু বড় সরঞ্জাম ভেতরে নেওয়া হয়েছে। করোনা রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় সরঞ্জাম সেগুলো। এছাড়াও বার্ন ইউনিটের পেছনে রোগীর স্বজনদের জন্য অপেক্ষাগার তৈরি করা হচ্ছে। স্টিলের শেড তৈরিতে কাজ করছেন কয়েকজন কর্মী। দ্রুতই রোগীদের সেবার জন্য ইউনিটটি প্রস্তুত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জয়পুরহাটের স্বামীর হাতে খুন হয়েছে স্ত্রী। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান জানান, সকালে পাঁচবিবি উপজেলার বাকিলাতে এই হত্যার ঘটনা ঘটে। প্রায় 2.5 বছর আগে বাকিলা গ্রামের মুস্তাফিজুর রহমানের সঙ্গে বিথি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য বিথিকে শারীরিক ও মানসিক নির্যাতন করত মুস্তাফিজুর রহমান। আজ সকালেও স্ত্রীকে পেটালে ঘটনাস্থলেই মারা যান বিথি। পরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আটক করা হয়েছে স্বামী মুস্তাফিজুরকে। এবার আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনিয়ামিন নেতানিয়াহু জোট সরকার করে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকায় রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেছে হাজারো হাজারো জনতা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সামাজিক দূরত্ব মেনে তেল আবিবের রাবিন স্কোয়ার ঘিরে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, দুর্নীতির মামলায় আসামি নেতানিয়াহুর প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকলে বিচারক, আইনজীবী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বদলি ও নিয়োগের ক্ষমতা প্রয়োগ করবেন, যা বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করবে। নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতারণা, দুর্নীতি, ঘুষ গ্রহণ ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে বিচার কার্যক্রম শুরু হবে আগামী মাসে। কয়েক সপ্তাহ দর কষাকষির পর গত সপ্তাহের সোমবারে প্রতিদ্বন্দ্বী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা বেন্নি গান্টজের সাথে জোট সরকার গঠনের চুক্তি করেন নেতানিয়াহু। নানা ইস্যুতে মতভেদ থাকলেও আসছে জুলাই থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলকৃত এলাকার সীমানা আরও বিস্তৃত করার যৌথ ঘোষণা দিয়েছেন তারা। এরই সাথে আমরা সংবাদ শেষ করব। বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। রাজশাহীতে করোনায় আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু। 21 চিকিৎসক সহ 42 জন কোয়ারেন্টিনে। বিভিন্ন জেলায় আরও অর্ধশতাধিক রোগী শনাক্ত। করোনা শনাক্তে গণস্বাস্থ্যের উদ্ভাবিত টেস্টিং কিট গ্রহণ করেনি ওষুধ প্রশাসন অধিদপ্তর। তৃতীয় পক্ষের কাছে পাঠানোর পরামর্শ। করোনায় বিশ্বে মৃতের সংখ্যা 2,03,000 ছাড়িয়েছে। আক্রান্ত 29,23,000-এর বেশি। আরও 4 জন সহ যুক্তরাষ্ট্র 199 বাংলাদেশের মৃত্যু। জরুরি গুরুত্বপূর্ণ 18টি মন্ত্রণালয়ের মন্ত্রী ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজে যোগ দিয়েছেন। সীমিত আকারে চালু হয়েছে বেশ কিছু পোশাক কারখানাও। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ ছিল।